নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পের আসর থেকে বলছি। আজ যে গল্পটি আপনাদের শোনাব তা এক বিশেষ ফলোয়ার পাঠিয়েছেন। তার পরিচয় গোপন রাখা হয়েছে, তবে তার পাঠানো এই গল্পটি এতই গভীর, এতই আবেগী যে আপনাদের মন ছুঁয়ে যাবে নিশ্চিত। আর হ্যাঁ, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরুতেই বলি, গল্পটা এক সাধারণ বাঙালি পরিবারকে ঘিরে। তবে এই সাধারণ পরিবারের মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ, এক নিষিদ্ধ অথচ তীব্র আকর্ষণের কাহিনী। গল্পের প্রধান চরিত্র আমাদের ছোট বৌমা, নাম তিতলি। বয়স ২৫ কি ২৬। সদ্যই বড় বাড়িতে লক্ষ্মীর ছাপি হয়ে এসেছে। তার বিয়ে হয়েছে এই পরিবারের বড় ছেলে, অর্থাৎ তিতলির ভাসুর অরিত্রর ছোট ভাই দীপকের সাথে। দীপক শান্ত, শিষ্ট, কিছুটা বোকা প্রকৃতির। সংসারের যা কিছু নিয়মকানুন, যা কিছু আদব কায়দা, তার সব কিছুই যেন অরিত্রর হাতে গড়া। অরিত্র প্রায় ৪০-এর কাছাকাছি বয়স, বিশাল চেহারা, রুক্ষ অথচ ব্যক্তিত্বময় মুখ, চোখে মুখে এক অমোঘ কর্তৃত্বের ছাপ। এই বাড়ির কর্তা সেই, বাড়ির সবকিছুর চালিকা শক্তি সে। মায়ের মৃত্যুর পর থেকেই সেই পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তার শাসন, তার নিয়মকানুন এই বাড়ির অলিখিত সংবিধান। তিথি নিজের গ্রাম থেকেই শহুরে বনেদি বাড়িতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচে। তার সাধারণ জীবন, তার সহজ সরল মন এই বিশাল বাড়ির নিয়মের বেড়াজালে নিজেকে মানিয়ে নিতে একটু সময় নেয়। সে সকলের সাথে হাসি মুখে কথা বলে, সকলের খেয়াল রাখে। কিন্তু এই বাড়ির মূল শাসনটা তিতলিকে সবসময়ই একটু আড়ষ্ট করে রাখে, বিশেষ করে ভাসুর অরিত্রর উপস্থিতি। অরিত্রর চোখে চোখ রেখে কথা বলতেও তিতলির বুক কেঁপে ওঠে। অরিত্রর প্রতিটি দৃষ্টি, প্রতিটি কথা তিতলির কাছে এক অদৃশ্য সতর্কবাণী। সে যেন সবসময় নিজের আচরণে, নিজের কথায় একটা অদৃশ্য প্রাচীর তৈরি করে রাখে। অরিত্রর নিয়ম ছিল বাড়ির সকলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করবে। তিতলি এক নতুন বধূ হিসেবে সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করত, কিন্তু তার মনে একটা চাপা প্রশ্ন সবসময় ঘুরপাক খেত। এত কড়াকড়ি কেন? এত নিয়মের বেড়াজাল কেন? তবে সে মুখ ফুটে কিছু বলত না, কারণ সে জানত এই বাড়ির নিয়মের মালিক অরিত্র, আর তার ইচ্ছের বিরুদ্ধাচরণ করার সাহস কারো নেই। গল্পটা শুরু হচ্ছে বর্ষার একদিনে। বাইরে মুষলধারে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গর্জন। এমন দিনে সব নারীদের মনই যেন একটু আনচান করে, তিতলিরও তাই। জানালার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে আছে সে। ভেজা মাটির সোঁদা গন্ধ, বৃষ্টির ছাঁট এসে লাগছে মুখে। দীপক তখন অফিসের কাজে বাইরে, বাড়িতে অরিত্র আর তিতলি ছাড়া আর কেউ নেই। অরিত্র নিজের ঘরে কাজ করছিল। হঠাৎ এক দমকা হাওয়ায় জানালার পর্দাটা উঠতে থাকে। তিতলি সেটা ঠিক করতে যেতেই অরিত্রর ঘরে ঢোকার আওয়াজ হয়। অরিত্র ঘরে ঢুকে দেখল তিতলি জানলার ধারে দাঁড়িয়ে। বৃষ্টির জল লেগে তার শাড়ির আঁচল কিছুটা ভিজে গেছে। তার মুখটা কেমন যেন মায়াবী লাগছে। অরিত্রর চোখ আটকে গেল তিতলির দিকে। এতদিন ধরে যে কঠোর শাসনের আবরণে নিজেকে মুড়ে রেখেছিল অরিত্র, সেই আবরণ যেন প্রথমবার একটু নড়ে উঠল। সে কিছু বলল না, শুধু তিতলির দিকে তাকিয়ে রইল। তিতলিও হঠাৎ অরিত্রকে দেখে একটু চমকে উঠল। তাদের দুজনের মধ্যে একটা নীরবতা। বাইরে তখনও তুমুল বৃষ্টি। অরিত্রর মুখ থেকে বের হলো, বৃষ্টিতে ভিজছ যে? তিতলি মাথা নিচু করে বলল, হ্যাঁ, বাতাস এসে পর্দাটা উড়ছিল। অরিত্র এগিয়ে এলো, খুব সাবধানে, যেন এক ভঙ্গুর কাচের জিনিস স্পর্শ করছে। তিতলির খুব কাছে এসে দাঁড়ালো। তিতলির মনে হলো বুকের ভেতরটা ধুকপুক করছে। এত কাছাকাছি অরিত্রকে সে আগে কখনো দেখেনি। অরিত্রর শরীরের এক অচেনা অথচ তীব্র গন্ধ। বডি স্প্রে নয়, এ যেন এক পুরুষালী ঘামের গন্ধ, যা এই বর্ষার ভেজা হাওয়ার সাথে মিশে এক নেশা তৈরি করছে। অরিত্র বলল, আজকের এই দিনটা অন্যরকম, তাই না? তিতলি কোনো উত্তর দিল না, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইল। অরিত্রর দৃষ্টিতে একটা অন্যরকম আগুন, সেই আগুন যা এতদিন তিতলি এড়িয়ে এসেছে, যা সে এড়িয়ে যেতে চেয়েছে। কিন্তু আজ এই বৃষ্টির দিনে, এই নিবিড় মুহূর্তে সেই আগুনকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। অরিত্র আলতো করে তিতলির ভিজে যাওয়া আঁচলটা স্পর্শ করল। তার আঙুলের স্পর্শে তিতলির সারা শরীর যেন কেঁপে উঠল। সে নিজের অজান্তেই চোখ বন্ধ করে ফেলল। অরিত্রর আঙুল আরও একটু সরে এলো, তিতলির গলার কাছে। সেই স্পর্শে তিতলির নিঃশ্বাস আটকে এলো। সে যেন ডুবে যেতে চাইছে এই অচেনা নিষিদ্ধ আকর্ষণের অতল গভীরে। অরিত্র ফিসফিস করে বলল, তোমার চোখে কি ভয় তিতলি? তিতলি চোখ খুলে অরিত্রর চোখের দিকে তাকালো।
এবার আর ভয় নয়, এবার সেখানে এক অদ্ভুত জিজ্ঞাসা, এক না বলা প্রশ্ন। তিতলি ফিসফিস করে বলল, আমি জানি না। অরিত্রর ঠোঁটের কোণে এক হালকা হাসি। যে হাসিটা সবসময় কঠোরতার আবরণে ঢাকা থাকত, আজ সেটা যেন একটু নরম হলো। সে তিতলির মুখের ওপর থেকে দু একগুচ্ছ চুল সরিয়ে দিল। তার হাতে ছিল এক অদ্ভুত কম্পন। তিতলি অনুভব করল অরিত্রর শ্বাস তিতলির মুখে এসে লাগছে। সেই স্পর্শ, সেই শ্বাস, সব যেন এক নতুন পৃথিবীর দরজা খুলে দিচ্ছে। এই মুহূর্তগুলো ছিল এক অগ্নি পরীক্ষা, তিতলির কাছে, অরিত্রর কাছে। এতদিন ধরে যে নিয়ম, যে শাসন, যে সংযমের চাদর তারা একে অপরের থেকে তৈরি করেছিল, তা যেন এই বৃষ্টির ফোঁটার মতো ধুয়ে যাচ্ছিল। অরিত্রর বিশাল শরীরটা তিতলির খুব কাছে। তার শরীরের উষ্ণতা তিতলির ঠান্ডা হয়ে আসা অস্তিত্বকে জাগিয়ে তুলছে। তিতলি নিজেকে আর আটকাতে পারল না। সেও যেন অরিত্রর এই নিষিদ্ধ আকর্ষণের টানে এগিয়ে গেল। অরিত্রর হাতের স্পর্শ ক্রমশ সাহসী হতে লাগল। তিতলির গাল, তার চিবুক, তারপর ঠোঁটের দিকে এগোতে লাগল। তিতলি চোখ বন্ধ করে রইল। সে জানে এটা ভুল, এটা সমাজ বিরুদ্ধ, এটা তার স্বামীর প্রতি অন্যায়। কিন্তু এই মুহূর্তের সব ভুল, সব অন্যায় যেন এক অবমানিত আনন্দের স্রোতে ভেসে যাচ্ছে। অরিত্রর ঠোঁট তিতলির ঠোঁটে আলতো করে স্পর্শ করল। সেই স্পর্শে যেন এক ইলেকট্রিক শক খেলে গেল। তিতলির শরীর যেন জমে গেল। এরপর যা হলো তা ছিল এক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো। এতদিন ধরে তিতলির মনে যে চাপা অভিমান, যে চাপা আকাঙ্ক্ষা, যে চাপা বিদ্রোহ লুকিয়েছিল, তা যেন অরিত্রর স্পর্শে আগ্নেয়গিরির লাভা হয়ে বেরিয়ে এলো। অরিত্রর শরীরের প্রতিটি পেশি যেন তিতলির জন্য ছটফট করছিল। তিতলিও নিজেকে সঁপে দিল এই নিষিদ্ধ জগতে, এই অচেনা আকর্ষণের খেলায়। তারা একে অপরের মধ্যে হারিয়ে গেল। বাইরে বৃষ্টি তখন থেমে এসেছে, কিন্তু তাদের দুজনের মধ্যে যে ঝড় শুরু হয়েছিল তা তখনও থামেনি। অরিত্রর প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বনে তিতলি যেন নতুন করে বাঁচতে শিখছিল। দীপক, যার প্রতি তিতলির এক ধরনের স্নেহ থাকলেও কোনো তীব্র আকর্ষণ ছিল না, আজ তাকে হঠাৎ করে খুব দূরে মনে হলো। আর অরিত্র, যে এতদিন শুধু এক কঠোর নিয়মানুবর্তী ভাসুর ছিল, আজ সে তিতলির কাছে এক ভিন্ন রূপে ধরা দিল, এক তীব্র, কামুক, আকর্ষক পুরুষ। অরিত্রর নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তিতলির শরীরের প্রতিটি কোণা যেন অরিত্রর স্পর্শে জেগে উঠছিল। এই গোপন মুহূর্তগুলো, এই নিষিদ্ধ প্রেম, সব কিছুই যেন তাদের দুজনের মধ্যে এক নতুন পৃথিবী তৈরি করছিল। তিতলির মনে হচ্ছিল সে যেন এক দমবন্ধ করা খাঁচা থেকে মুক্তি পেল। অরিত্রর বাহুবন্ধনে সে নিজেকে খুঁজে পেল। এরপর এই বাড়ির সাধারণ জীবনযাত্রা অন্যরকম হয়ে গেল। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক, কিন্তু ভেতরের খেলাটা অন্য। তিতলি জানে দীপক তার স্বামী, কিন্তু অরিত্রর জন্য তার মনে জন্ম নিয়েছে এক গভীর, তীব্র আকর্ষণ। অরিত্রও যেন তিতলির এই নতুন রূপ দেখে মুগ্ধ। তার কঠোর শাসনের আড়ালে লুকিয়ে থাকা নরম, কামুক মনটা তিতলির স্পর্শে যেন জেগে উঠেছে। একদিন সন্ধেবেলা দীপক অফিস থেকে ফিরতে একটু দেরি করবে বলে ফোন করেছিল। অরিত্র ঘরে একা। তিতলি তখন বারান্দায় দাঁড়িয়ে। বাইরে হালকা বৃষ্টি। অরিত্র এসে দাঁড়ালো তিতলির পাশে। ওদের মধ্যে আবার সেই নীরবতা, সেই টানটান উত্তেজনা। অরিত্র তিতলির দিকে ঝুঁকে এলো। তিতলির মনে হলো বুকের ভেতরটা আবার ধুকপুক করছে। অরিত্রর হাতের স্পর্শ তিতলির কোমরে, আলতো করে। কিন্তু সেই আলতো স্পর্শ তিতলির সারা শরীরে আগুন ধরিয়ে দিল। অরিত্র ফিসফিস করে বলল, আজও বৃষ্টি হচ্ছে। তিতলি মাথা নিচু করে বলল, হ্যাঁ। অরিত্র তিতলির মুখের দিকে এগিয়ে এলো। তিতলি চোখ বন্ধ করে ফেলল। অরিত্রর ঠোঁট আবার তিতলির ঠোঁটে। এইবারের স্পর্শ আরও গভীর, আরও কামনাপূর্ণ। তিতলির মনে হলো সে যেন আবার সেই প্রথম দিনের মতো ডুবে যাচ্ছে। অরিত্রর শরীরের গন্ধ, তার উষ্ণতা, সব যেন তিতলিকে আরও পাগল করে তুলছে। অরিত্র তিতলিকে ঘরের ভেতর টেনে নিয়ে গেল। তাদের দুজনের মধ্যে যে নিষিদ্ধ প্রেম, যে শারীরিক আকর্ষণ, তা যেন আরও তীব্র আকার ধারণ করল। এই গোপন মুহূর্তগুলো, এই একে অপরের প্রতি চুম্বকের মতো আকর্ষণ, সব কিছুই যেন তাদের আরও কাছাকাছি নিয়ে এলো। তিতলির মনে হচ্ছিল সে তার সবটুকু দিয়ে অরিত্রকে ভালোবাসতে শুরু করেছে, আর অরিত্র যেন তিতলির এই সম্পূর্ণ আত্মসমর্পণে মুগ্ধ। তাদের এই গোপন অভিসার চলতেই লাগলো, কখনো সন্ধেবেলা, কখনো গভীর রাতে। দীপক যখন বাড়ি থাকতো না বা যখন ঘুমিয়ে পড়ত। তিতলি জানত এই সম্পর্ক ভুল, এই সম্পর্ক সমাজের চোখে অপরাধ। কিন্তু তার মনের গভীরে, তার শরীরে অরিত্রর প্রতি যে আকর্ষণ জন্মেছে, তা যেন কোনো নিয়ম, কোনো ভয় মানে না। অরিত্রর প্রতিটি স্পর্শ, প্রতিটি কিস তিতলিকে আরও বেশি করে চায়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন অরিত্রর বড় ভাই,
অর্থাৎ দীপক আর অরিত্রর বাবার সঙ্গে দেখা হলো। তিনি কিছুদিন হল তীর্থভ্রমণে গিয়েছিলেন। তিনি ফিরে এসে বাড়িটা দেখে খুব খুশি হলেন। কিন্তু তিনি একদিন তিতলিকে একা পেয়ে জিজ্ঞাসা করলেন, মা, দীপক কি ভালো আছে? তুমি কি ওকে নিয়ে সুখে আছো? তিতলি একটু হকচকিয়ে গেল। কি উত্তর দেবে সে? হ্যাঁ, দীপক ভালো আছে, কিন্তু সে কি তিতলিকে নিয়ে সুখে আছে? না, তিতলি দীপককে নিয়ে সুখে নেই। তার মন জুড়ে এখন শুধু অরিত্র। কিন্তু এই কথা তো আর বলা যায় না। তিতলি কোনো মতে বলল, হ্যাঁ বাবা, আমি ভালোই আছি, দীপক খুব ভালো ছেলে। বাবা একটু হাসলেন, তারপর বললেন, ভালো থেকো মা, বড় বাড়ির বউদের অনেক কিছু সহ্য করতে হয়, তোমার উপর অনেক দায়িত্ব। কথাটা শুনে তিতলির মনে হলো বাবা যেন তার ভেতরের সব কথা জেনে ফেলেছেন। কিন্তু তিনি আসলে জানেন না। তিনি জানেন না তার ছোট বৌমার মনের ভেতর কি ঝড় চলছে। তিনি জানেন না তার বড় ছেলের সঙ্গে ছোট বৌমার কি সম্পর্ক।